ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় রায় ঘোষণার প্রথম দিনের বৈঠক মুলতবি। সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জুরি বোর্ড, নির্দোষ দাবি সাবেক প্রেসিডেন্টের। ভারতের লোকসভা নির্বাচনের শেষ দিনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। 1 জুন সপ্তম ও শেষ দফার ভোট। ফল প্রকাশের আগেই চলছে নানা হিসেব নিকেশ। দেখছিলেন শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। রাফার স্থল অভিযান এবার রূপ নিল দ্বিমাত্রিক আগ্রাসনে। হেলিকপ্টার দিয়ে গোলা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এদিকে রাফায় যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। অন্যদিকে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসে ইসরায়েলের ভূমিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জোরালো তদন্তের আহ্বান জানিয়েছে 30টিরও বেশি দেশ। এর মধ্যে আইসিজের প্রধান বিচারককে ইহুদি বিদ্বেষী আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। আবারও গাজা জরুরি ভিত্তিতে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। ফিলিস্তিনের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের পেছনে ইসরায়েলের কতটুকু ভূমিকা আছে তা জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জোরালো তদন্তের আহ্বান জানিয়েছে 30টিরও বেশি দেশ। এদিন জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে গাজার হাসপাতালগুলোতে চলমান হামলারও তীব্র নিন্দা জানানো হয়। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে চলা মামলায় অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করায় মেক্সিকোকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিন। অন্যদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে আন্তর্জাতিক আদালতের কড়াই গণ্ডায় হিসাব নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম। এ সময় আইসিজের প্রধান বিচারককে ইহুদি বিদ্বেষী আখ্যা দেন তিনি। কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় রায় ঘোষণার প্রথম দিনের বৈঠক মুলতবি করেছেন জুরি বোর্ডের সদস্যরা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 9:30টায় নিউ ইয়র্কে দ্বিতীয় দফা আলোচনায় বসবে জুরি বোর্ড। সাজা হলে প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন কিনা এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে থাকছে বিস্তারিত। পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারের রায় ঘোষণা করতে আনুষ্ঠানিক কাজ শুরু করেছে আদালত। স্থানীয় সময় বুধবার সকালে চূড়ান্ত রায় দিতে বৈঠকে বসেন 12 সদস্যের জুরি বোর্ড। প্রথম দিনে মামলার সাক্ষ্য প্রমাণ সহ নথি নিয়ে আলোচনা শেষে কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই পরের দিন সকাল পর্যন্ত বৈঠক মুলতবি করেন তারা। শুনানির প্রায় 5 সপ্তাহ পর আদালতে শুরু হয় সমাপনী যুক্তি পর্ব। ট্রাম্পের বিরুদ্ধে আনা 34টি অভিযোগে এ যাবৎ 20 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শুনানিকালে বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় করে দুপক্ষ। এই মামলায় সাক্ষ্য দেননি ডোনাল্ড ট্রাম্প, তবে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। দেশটির আইন বিশেষজ্ঞরা বলছেন, যৌন সম্পর্ক গোপন রাখার জন্য পর্ন তারকাকে অর্থ দেয়াটা যুক্তরাষ্ট্রের আইনে কোনো অপরাধ নয়, কিন্তু অর্থ প্রদানের বিষয়টি গোপন রাখার জন্য ব্যবসায়িক রেকর্ডে জালিয়াতির আশ্রয় নিয়েছেন তিনি। সেটা ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। মামলার রায় ট্রাম্পের বিপক্ষে গেলে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট হিসেবে থাকবে তার নাম। একই সঙ্গে তিনি হবেন ফৌজদারি অপরাধের দায় নিয়ে বড় কোনো রাজনৈতিক দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাওয়া প্রার্থী। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের আগে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত প্রচারণা চালাচ্ছে। ক্ষমতাসীন বিজেপি ও এনডিএর পক্ষে নরেন্দ্র মোদী, ইন্ডিয়া জোটের তরফ থেকে রাহুল গান্ধী আর তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচারণায় অংশ নিতে দেখা যাচ্ছে। আজ শেষ হচ্ছে প্রচার যুদ্ধ। 1 জুন হবে লোকসভার শেষ দফার ভোট। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের 18তম লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট 1 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কঙ্কনা রানাওয়াত সহ 304 জনের ভাগ্য পরীক্ষা হবে এদিন। শেষ দফার ভোট হবে 8 রাজ্যের 57 সংসদীয় আসনে। এর মধ্য দিয়ে 543 আসন বিশিষ্ট ভারতের লোকসভার সব আসনের ভোট গ্রহণ সম্পন্ন করবে দেশটির নির্বাচন কমিশন। 19 এপ্রিল প্রথম দফায় ভোট নেয়ার মধ্য দিয়ে 7 দফার ভোট গ্রহণ শুরু হয়।
শেষ দফার ভোটে সবার নজর থাকবে পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশের দিকে। মমতার রাজ্যের ভোট হবে 9 সংসদীয় আসনে। মূলত কলকাতা ও এর আশেপাশের আসনগুলোতে ভোট হবে এদিন। এ দফায় রাজ্যটিতে ভাগ্য পরীক্ষা হবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির। তিনি লড়ছেন ডায়মন্ড হারবার থেকে, আর যাদবপুর থেকে লড়ছেন অভিনেত্রী সায়নী ঘোষ। পশ্চিমবঙ্গের 42 আসনের ভোটও শেষ হবে এদিন। এদিকে শেষ দফার ভোটের আগে প্রচারণায় নির্ঘুম সময় পার করছেন দেশটির শীর্ষ রাজনীতিকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ব্যস্ত মাঠের লড়াইয়ে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে। শুধু তাই নয়, প্রার্থীদের এই প্রচারণায় দেখা যাচ্ছে অভিনেতা অভিনেত্রীদেরও। নেতাজি না থাকলে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। কলকাতার সঞ্জীভা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মাংসখণ্ড এমপি আনোয়ারুল আজিম আনারের কিনা তা পরীক্ষার জন্য ভারতের কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। এদিকে তদন্ত কাজ শেষে কলকাতা থেকে আজ দেশে ফিরবেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, এমপি আনার হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে এখানে কলকাতায় যে ধৃত কসাই কথিত খুনি জিহাদকে জেরা এবং এমপি আনারের মৃতদেহের খণ্ডাংশ বা ক্ষুদ্রাংশ উদ্ধারের যৌথভাবে অভিযানের জন্য কিন্তু তিনি এসেছেন। এই মুহূর্তে বাংলাদেশের গোয়েন্দা প্রধান ডিবি প্রধান হারুনুর রশিদ সহ আরো 2জন গোয়েন্দা কর্মকর্তা এসেছিলেন 26 তারিখ। ওই সময়ে বৃষ্টি বিঘ্নিত একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও গত 5 দিন ধরে তিনি কিন্তু বিভিন্ন রকম ভাবে তদন্তের বিভিন্ন যে দিক সেইগুলো খতিয়ে দেখেছেন এবং শেষ মুহূর্তে 28 তারিখ আপনারা জানেন যে শেষ মুহূর্তে যে ফ্ল্যাটে ঝিনাইদহ 4 আসনের 3বারের বিজয়ী সাংসদ খুন হয়েছেন বলে দাবি করা হয়েছে গোয়েন্দাদের তরফ থেকে, কিংবা ধৃত আসামিরা বলছেন, সেই ফ্ল্যাটেরই সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় 4.5 কিলোর মতো মাংস, কিছু হাড়ের গুঁড়ো এবং হিউম্যান হেয়ার উদ্ধার করা হয়। আপনারা জানেন যে এই মাংসপিণ্ডটি এমপি আনারের কিনা, প্রথমত মাংসপিণ্ডটি মানুষের কিনা এবং তারপর এই মানুষের মাংস হলে সেটি এমপি আনারের কিনা, সেটি সেই যে তদন্ত, সেই তদন্তের বৈজ্ঞানিকভাবে দুটো কাজ করতে হবে। প্রথমে সেটি মানুষের মাংস কিনা বা অন্য পশু পাখির মাংস কিনা সেটি জানতে গেলে লাগবে হচ্ছে ফরেনসিক টেস্ট। সেই ফরেনসিক টেস্টে কিন্তু 28 তারিখে রাতেই পাঠানো হচ্ছে। আপনারা জানেন যে 28 তারিখ বিকেল সন্ধ্যার পরই উদ্ধার করা হয়। এই ফরেনসিক টেস্ট করতে 48 ঘন্টা সময় লাগে। সেই হিসাবে আমরা ধরে নিতে পারি আগামীকাল অর্থাৎ 31 তারিখ রাতের দিকে এই ফরেনসিক রিপোর্ট হয়তো তদন্তকারী কর্মকর্তাদের কাছে আসতে পারে এবং এরপর যখন এটা নিশ্চিত হবে যে না, এটি পশুর কোনো মাংস নয়, এটি মানুষের মাংস, এরপর আসবে এই মানুষের মাংসটি আসলে কার মাংস। এই মানুষের মাংসটি যখন আইডেন্টিফাই করতে হবে যে ব্যক্তি কার, তখন এই ব্যক্তির মাংস আইডেন্টিফাই করতে গেলে তার এই খুন হওয়া এমপির তার পরিবারের ডিএনএ সংগ্রহ করে তার সঙ্গে ডিএনএ ম্যাচ করতে হবে এবং সেক্ষেত্রে ডিএনএ ম্যাচ করতে হলে তার যে পরিবার, তার যে ঔরসজাত সন্তান, সেই সন্তান প্রয়োজন। আপনি জানেন ইতিমধ্যেই যে গতকালও এমপির যে পিএস এবং তার মেয়ে ডোরিনের আসার কথা ছিল, কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে গতকাল আসতে পারেনি। কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা হলো, তারা বলছেন যে গতকাল ভিসা না পাওয়ার কারণে তারা আসতে পারেননি, তবে আজকে চেষ্টা হচ্ছে, যদি আজকে ভিসা তারা পান তাহলে পরবর্তীতে অ্যাভেলেবেল ফ্লাইট ধরে তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। এটা শুরুতে যেটা বলছিলাম দর্শকদের কাছে যে এই তদন্ত প্রক্রিয়া শেষ করে আজকে ঢাকার মহানগর গোয়েন্দা প্রধান চলে যাচ্ছেন। তিনি আসলে কি নিয়ে যাচ্ছেন? কারণ একটি প্রশ্ন আসছে যে এই যে মামলাটি পরিকল্পনা হয়েছে বাংলাদেশের মাটিতে, কিন্তু খুন হয়েছে ভারতের মাটিতে। বিচার আইন বলে যে যেখানে অকারেন্স হয়, অর্থাৎ যে ঘটনা ঘটে সেখানেই বিচার হয়। আসলে বিচার প্রক্রিয়ার এই মুহূর্তে আইন বিশেষজ্ঞরা বলছেন যে ঘটনাটা হয়েছে তার পারিপার্শ্বিকতা তাতে মিলে কিন্তু দুই দেশের আদালতেই কিন্তু বিচার হতে পারে। তো সব মিলিয়ে বাংলাদেশে ফিরছেন ঢাকার গোয়েন্দা প্রধান এবং তিনি আশা প্রকাশ করেছেন যে মাংসপিণ্ডগুলো উদ্ধার করা হয়েছে সেইটি হয়তো এই তদন্ত কাজে অনেক এই যে শক্ত এভিডেন্স হিসাবেই গোয়েন্দারা বা এই মামলার তদন্তকারী কর্মকর্তাদের কাছে উঠে আসবে। তো এই ছিল আমার কাছে ডিএমপির গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ সহ যে 2জন গোয়েন্দা কর্মকর্তা ঢাকায় ফিরছেন এবং ডিএনএ এবং ফরেনসিক টেস্টের রিপোর্ট কখন আসবে সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ।
সরাসরি যুক্ত ছিলাম ভারত থেকে। এবার দক্ষিণ কোরিয়ায় ময়লা ভর্তি বেলুন ফেলেছে উত্তর কোরিয়া। দেশটির 9টি প্রদেশের মধ্যে 8টিতেই ময়লা ভর্তি ব্যাগসহ 260টি বেলুন পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। মোহাম্মদ হানিফের রিপোর্টে থাকছে বিস্তারিত। মঙ্গলবার স্থানীয় সময় ঘড়ির কাঁটায় রাত 11:30। মোবাইল ফোনে হঠাৎ আসে একটি সতর্কবার্তা। সেই বার্তায় বাসিন্দাদের বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলে কর্তৃপক্ষ। এছাড়া কোনো অজ্ঞাত বস্তু দেখতে পেলে নিকটস্থ সামরিক ঘাঁটি বা থানায় জানাতে বলা হয়। পরের দিন বুধবার সকালে জানা যায় দক্ষিণ কোরিয়ার 9টি প্রদেশের মধ্যে 8টিতেই উত্তর কোরিয়ার পাঠানো বেলুন সহ ব্যাগ পাওয়া গেছে। পিয়ংইয়ং এর লিফলেট সহ আবর্জনা ভর্তি করে অন্তত 260টি গ্যাস বেলুন পাঠিয়েছে সিউলে, যার একটি এসে পড়ে প্রবাসী এক বাংলাদেশি বাসার সামনে। এমন পরিস্থিতিতে নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সেই প্রবাসী। উত্তর কোরিয়া থেকে বেলুনের মাধ্যমে কোনো একটা কিছু ময়লা জাতীয় ফেলছে, এগুলো নিয়ে গবেষণা চলছে। তা আমরা যারা এখানে আসি আসলে আমরা অনেকটা আতঙ্কে বলা যায় আছি, মানে অনেক ভয় কাজ করতেছে যে এখন যদি ময়লা না হয়ে অন্য কিছু হতো তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের স্বচ্ছতা এবং তাদের অধিকার রক্ষায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সৌদি সরকার। বুধবার সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফায়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা। এ সময় সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সর্বোচ্চ উল্লেখ করে সৌদি উপমন্ত্রী জানান, কঠোর পরিশ্রম ও কাজের প্রতি আন্তরিকতার কারণে সৌদি আরবে দিন দিন বাংলাদেশি কর্মীর চাহিদা বাড়ছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সংঘাতপূর্ণ এলাকায় জটিল কোনো অপারেশনে যখন অন্য দেশের কন্টিনজেন্টগুলো ব্যর্থ হয় তখন ডাক পড়ে বাংলাদেশ স্পেশাল ফোর্স কন্টিনজেন্ট বা বিএনএসএফের। দুর্গম এলাকায় ঝুঁকিপূর্ণ অপারেশন মানেই বিএনএসএফ। এই কন্টিনজেন্টদের সদস্যরা বলছেন বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখতে যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরে বিস্তারিত বুলবুল রেজার রিপোর্টে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের আকাশে উঠছে লাল সবুজের পতাকা। দেশটির মাটিতে একমাত্র র্যাপলিং টাওয়ারটি বাংলাদেশি শান্তিরক্ষীদের তৈরি। জাতিসংঘের মিনুস্কা মিশনে বিভিন্ন দেশের একাধিক কন্টিনজেন্ট থাকলেও কোথাও নেই এই ধরনের ট্রেনিং টাওয়ার। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান টাওয়ারটির উদ্বোধনের পর স্পেশাল ফোর্স কন্টিনজেন্টের অত্যন্ত দক্ষ ও মেধাবী সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘের মিনুস্কা মিশনে অনেকগুলো দেশের শান্তিরক্ষীরা কাজ করেন। এই মিশনে বাংলাদেশ অন্যতম অংশীদার। যে কোনো সংঘাতপূর্ণ এলাকায় জটিল অপারেশনে যখন অন্য দেশের কন্টিনজেন্টগুলো ব্যর্থ হয় তখন ডাক পড়ে বাংলাদেশের এই কন্টিনজেন্টের। নারী সদস্যরাও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। কন্টিনজেন্টে পুরুষ মেম্বারদের সাথে কাজ করার পাশাপাশি আমরা যখন কোনো অপারেশনে যাই বা কোনো সিমিক কার্যক্রম আয়োজন করি, সেখানে আমাদের এই নারী সদস্যরা আমাদের পুরুষ সদস্যদের সাথে সমান তালে মিলেমিশে তাদের দায়িত্ব পালন করে থাকেন। যেসব দুর্গম এলাকায় অন্যান্য কন্টিনজেন্ট পৌঁছাতে পারে না কিংবা তারা অপারগতা প্রকাশ করে, সেখানে স্পেশাল ফোর্স কমান্ডারের নির্দেশে কঠিন সব অপারেশনে নেতৃত্ব দিতে হয় বিএনএসএফসিকে। স্পেশাল ফোর্স এই জন্যই বলা হয় যে নর্মাল ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন কিংবা অন্যান্য কন্টিনজেন্ট যে কাজগুলো করতে পারবে না, লাইক কোনো এলাকায় একটা লম্বা সময়ের জন্য থাকা কিংবা কাউকে অ্যারেস্ট করা, কিংবা যে এলাকায় সাধারণ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন যেতে পারবে না, লাইক হেলিকপ্টার থেকে নেমে একটা লম্বা সময়ের জন্য সাপ্লাই ছাড়া ওখানে সাস্টেন করা, এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজগুলো স্পেশাল ফোর্সের সদস্যরা খুব ভালোভাবে সম্পন্ন করে থাকে বলেই এখানে বাংলাদেশ স্পেশাল ফোর্সকে নিয়োজিত করা হয়েছে। অপারেশন মানেই ঝুঁকি। দিনের পর দিন এই ঝুঁকি নিয়েই কাজ করতে হয় শান্তিরক্ষীদের। বাংলাদেশি শান্তিরক্ষীদের দায়িত্বটা যেন আরেকটু বেশি। সাধারণ জনগণের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করতে হয় তাদের। দেশের পতাকাকে সমুন্নত রাখতে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তারা। আফ্রিকার দরিদ্র দেশগুলোর মধ্যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক অন্যতম। দেশটিতে শান্তি স্থাপন ও সংঘাত নিরসনে মিনুস্কা মিশনে গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ। আর এক্ষেত্রে বাংলাদেশ স্পেশাল ফোর্স কন্টিনজেন্টের ভূমিকা অতুলনীয়। বুলবুল রেজা, সময় সংবাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার।
এবং ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় রায় ঘোষণার প্রথম দিনে বৈঠক মুলতবি। সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জুরি বোর্ড, নির্দোষ দাবি সাবেক প্রেসিডেন্টের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। আইরিন, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।